বাংলাদেশের স্থলবন্দর দিয়ে তৃতীয় দফায় আমদানি নিষেধাজ্ঞা ভারতের, তালিকায় কাঁচা পাট সহ ৯ পণ্য। এলসি জটিলতা সহ নানা কারণে নোয়াপাড়া নৌবন্দর থেকে মুখ ফেরাচ্ছেন ব্যবসায়ীরা, বেকার বহু শ্রমিক। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাসারায় বাস ট্রাক সংঘর্ষে নিহত ৪। পিরোজপুরে ভাইয়ের স্ত্রী সহ ইউপি সদস্য খুন। ডেঙ্গু ও করোনায় প্রতিদিনে মৃত্যু। কক্সবাজারের পাশাপাশি বাড়ছে ম্যালেরিয়া, স্বাস্থ্য খাতে হিমশিম অবস্থা। শুল্ক নিয়ে ফের মুখোমুখি কানাডা যুক্তরাষ্ট্র। বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের, অবস্থানে অনড় কার্নি প্রশাসন। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। কাঁচা পাট, পাটের রোল ও পাটের সুতা সহ ৯ ধরনের পণ্য বাংলাদেশ থেকে স্থলপথে আমদানি নিষিদ্ধ করল ভারত। এ নিয়ে ঢাকা থেকে পণ্য আমদানিতে গেল ৩ মাসে ৩ দফায় বিধিনিষেধ আরোপ করল নয়াদিল্লি। শুক্রবার দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে উঠে এসেছে এই তথ্য। তবে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে সব বাংলাদেশি পণ্য ভারতে সরবরাহ কোনো বিধি নিষেধ নেই। এছাড়াও বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারতের হয়ে নেপাল ও ভুটানে এই ৯ ধরনের পণ্য স্বাভাবিক নিয়মে রপ্তানি করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই ৯ ধরনের পণ্য রপ্তানির পরিমাণ ছিল প্রায় ১৬৫০ কোটি টাকা, যার ৯৯% এসেছে স্থলবন্দর ব্যবহারের মাধ্যমে। দেশের অন্যতম ব্যস্ত নোয়াপাড়া নৌবন্দরকে কেন্দ্রিক বাণিজ্যিক দেখা দিয়েছে মন্দাভাব। এলসি জটিলতা, রাজনৈতিক পট পরিবর্তনে অনেক ব্যবসায়ী ও বিনিয়োগকারী বাণিজ্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আগ্রহ নেই নতুন বিনিয়োগকারীদের। আর নাব্য সংকটে বন্দরে কার্গো জাহাজে ভিড়তে না পারায় শ্রমিকদের বড় অংশই কর্মহীন হয়ে পড়েছেন। দেখা দিয়েছে রাজস্ব আয় কমার শঙ্কা। যশোর থেকে রিপন হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নৌ, স্থল আর রেলপথের সুবিধা সম্বলিত নোয়াপাড়া নৌবন্দর ১৯৯০ সালে যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় ভৈরব নদকে কেন্দ্র করে শুরু হয় নৌবন্দরের কার্যক্রম। ত্রিমাত্রিক যোগাযোগ সুবিধা থাকায় দ্রুত আমদানি নির্ভর বাণিজ্য বাড়তে থাকে। বিশেষ করে সার, কয়লা, চাল, গমসহ কমপক্ষে ৭ ধরনের পণ্যের বৃহত্তর মোকামে পরিণত হয় এই নৌবন্দর। তবে এলসি জটিলতা, ডলারের মূল্য বৃদ্ধি, রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা কারণে বেশ কিছুদিন ধরেই দেশের অন্যতম ব্যস্ত নৌবন্দরটির ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে মন্দাভাব। এই কার্গো এবং আমদানিকৃত মালের কমার কারণ মূলত এলসি সংকট, ডলার সংকট, যার কারণে কার্গো কম আসলে আমাদের শ্রমিকরা বসে থাকতেছে, তাদের কাজ হচ্ছে না। জাহাজের মাল সরাসরি ট্রাকে নাই, যার কারণে একটা জাহাজ ২ মাস ২.৫ মাস মনে করেন এখানে বসে থাকে। এর কারণে অনেক জাহাজ মালিক নপলাই জাহাজ দিতে অস্বীকৃতি জানাচ্ছে। নদীটার নাব্যতাটা একটা প্রবলেম, পাশাপাশি এলসি জটিলতা আছে, এটাও একটা প্রবলেম। তো এই সব মিলে নপাড়ার ব্যবসা আসলে খুব বেশি ভালো অবস্থানে নাই। এছাড়া যে নদকে ঘিরে চলে বিপুল কর্মযজ্ঞ, সেই ভৈরব নদ নাব্যতা হারিয়ে নিজেই মৃতপ্রায়। এতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার প্রভাব পড়েছে পণ্য আনা নেয়ায়। আগে দৈনিক গড়ে ২০ থেকে ২৫টি কার্গো জাহাজ যোগে মালামাল আসত, এখন তা নেমেছে অর্ধেকে। বিগত অর্থ বছরে আমরা যেখানে ৫ কোটি টাকা আমাদের রাজস্ব আয় হয়েছে, এই বছর সেই রাজস্ব আয় কিছুটা কমবে আমরা সেই আশঙ্কা করছি। যদি ব্যাংকিং অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তাহলে আবার এই বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা করা যাচ্ছে। এদিকে কার্গো জাহাজের সংখ্যা কমে আসায় বন্দরে কর্মরত ২০ থেকে ২৫ হাজার শ্রমিক চরম বিপাকে পড়েছেন। অনেকেই হয়ে পড়েছেন কর্মহীন। এই লাইটারগুলো আমরা আগে খালি করতাম, মনে করেন যে ২ দিন ৩ দিন লাগতো। এখন মনে করেন যে ১ সপ্তাহেও আমরা খালি করতে পারছি না, ১৫ দিন লাগতেছে। আগে যে জাহাজ নদীর কাজ করেছি তার থেকে নদী গেছে বুঝিয়ে, এখন দূরস্থ হয়ে গেছে। ২ দিন পরে মাটি কাটে, আবার ওই মাটি যেখানে কাটে ওখান থেকে আবার ধুয়ে মনে করেন নদীতে নেমে যায়।
এই জন্য আমাদের এই চরগুলো এইভাবে এই জেটিগুলো এইভাবে মার খেয়ে যাচ্ছে। অচিরে আমাদের এই নদীটা খনন করলে আমরা উপকৃত হতাম এবং আশেপাশে যারা শিল্প ব্যবসায়ীরা আছে তারা উপকৃত হতো। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 12 কিলোমিটার দৈর্ঘ্যের এই বন্দরে বছরে 3,500-এর বেশি জাহাজ পণ্য আনা নেয়া করে। এখন যশোর। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে অন্তত 2 বাস যাত্রী সহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 16 জন। শুক্রবার ভোররাতে হাসরা হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। প্রথম ধাক্কাতেই বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও 2 জন বাস যাত্রী। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। পিরোজপুরের হিন্দুরকানী উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে সাবেক ইউপি সদস্য এবং তার ভাবিকে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত ইউপি সদস্যের স্ত্রী। শুক্রবার রাত 11টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম চর বলেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউপি সদস্য শহীদুলের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক নিয়ে একবার সালিশ বৈঠক হয়। এর জেরেই এই হত্যাকাণ্ড। নিহতের মেয়ে সুমনা আক্তার জানান, শুক্রবার রাত 11টার দিকে তার বাবা শহীদুল বাড়ির সামনের পুকুর ঘাটে বসেছিলেন। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস হাওলাদার, রফিকুল হাওলাদার ও লিটন হাওলাদার সহ আরও 5 থেকে 6 জন ধারালো অস্ত্র নিয়ে তার বাবার উপর হামলা করে। এ সময় রফিকুলের স্ত্রী রেহানা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মাকুলি বেগম তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে শহীদুল ও তার ভাইয়ের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শহীদুলের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া। এরই মধ্যে শনাক্ত হচ্ছে করোনাও। একই সময়ে 3টি সংক্রামক রোগের হানায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। ম্যালেরিয়া বাড়ছে, মৃত্যুর সংখ্যা। ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা ও পাহাড়ি এলাকায় ভ্রমণ নিয়ন্ত্রণ ছাড়া এই সংকট সামাল দেয়া কঠিন। মন্তস বেদজ্ঞর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। একদিকে ডেঙ্গুর প্রকোপ, অন্যদিকে ম্যালেরিয়ার কবল। এর মাঝে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসও। সব মিলিয়ে জেলার স্বাস্থ্য খাতের উপর বাড়ছে চাপ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, জানুয়ারি থেকে 25 জুন পর্যন্ত কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2508 জন, যার মধ্যে 2205 জনই রোহিঙ্গা আর স্থানীয় 303 জন। শুধু জুন মাসে আক্রান্ত 856 জন। তবে ডেঙ্গুতে এখনও মৃত্যুর ঘটনা না ঘটলেও ম্যালেরিয়ায় জুন মাসে প্রাণ হারিয়েছেন 6 জন, যার মধ্যে 5 জন রোহিঙ্গা, 1 জন স্থানীয়। এরা সবাই পাহাড়ি এলাকা ঘুরে এসে আক্রান্ত হয়েছিলেন। হাজতuna algoyre era saida haj gurinna abari jayre জ্বর মানে কি এড়ে জ্বর উঠিলে মানে গমক ভালো হয়ে গেল ডাইরেক্ট আবার গিয়ে তো এরা সাইডটা আবার জ্বর উঠি। আর বাচ্চারা 3 দিনের চিকিৎসা করছে, 3 দিন যখন চিকিৎসা করছে চিকিৎসাটা ভালো না হওয়ার বাচ্চারা ফোন দেওয়া নাই। হাসপাতাল মেডিকেল হাসপাতালের মধ্যে ভর্তি করাই। ছুটি শেষ হয়ে গেছি। ছুটি শেষ হওয়ার পর আমি হাসপাতালের মধ্যে চলে গেছি। চলে যাওয়ার পর একদিন হয়েছে। একদিন পর আমি ক্লাসে গেছি। ক্লাসের মধ্যে আমি তখন আশরাফ হঠাৎ অসুখ হয়ে গেছে। ম্যালেরিয়ায় গত 6 মাসে আক্রান্ত হন 431 জন, আর শুধু জুন মাসে আক্রান্ত হয়েছেন 216 জন। আক্রান্তদের মধ্যে 200 জনই বান্দরবান, রাঙামাটি কিংবা নাইক্ষ্যংছড়ি সহ পাহাড়ি এলাকা থেকে কাজ করে বা ভ্রমণে গিয়ে ফিরে এসেছেন। গত 2 বছরের তুলনায় এই মাসে আমাদের অলরেডি অনেকগুলো ম্যালেরিয়া কেস ধরা পড়েছে। ধরা পড়ার কেসগুলো কিন্তু কক্সবাজারের নিজস্ব না। এগুলো সব হলো এরা বাইরে কাজ করতে যায়। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী বান্দরবান জেলা আছে। এই জেলা খুবই ম্যালেরিয়া প্রবণ জেলা। ওখানে গেলে মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়, কিন্তু ওখানকার সাধারণ লোকজন যারা আছে তারা তো ম্যালেরিয়ার সঙ্গে সচেতন,
জ্বর হলে পরীক্ষা করে ওষুধ পায় ওখানে, কিন্তু আমাদের যে লোকগুলো ওখানে কাজ করতে যায় তারা জ্বর হলে এখানে চলে আসে। এখানে চলে আসার পরে আমাদের তো এখানে ম্যালেরিয়ার সাথে একটু কম, সেজন্য এত বেশি গুরুত্ব আমরা ফার্মেসিতে যখন যাই তো ফার্মেসি থেকে ওষুধ খেয়ে তারা 2 দিন অপেক্ষা করে, এই 2 দিন অপেক্ষা করতে গিয়ে ম্যালেরিয়াটা সিরিয়াস হয়ে যায়। ডেঙ্গু ও ম্যালেরিয়ার ভয়াবহতা যখন বাড়ছে ঠিক তখনই মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে করোনা আতঙ্ক। বর্তমানে জেলায় শনাক্ত হয়েছেন 16 জন করোনা রোগী, যার 11 জন রোহিঙ্গা, 5 জন স্থানীয়। এদের সবার চিকিৎসা চলছে নিজ নিজ বাড়িতে। তবে আপাতত প্রস্তুত রাখা হয়েছে সদর হাসপাতালের 6টি কেবিন। এখানে কোনো রোগী চিকিৎসা নিতে আসে না এ পর্যন্ত, এবং তবে আমরা যেহেতু এটা আমাদের কোভিড বাড়ছে পুরো বাংলাদেশে, এবং তাদের প্রস্তুতি হিসেবে আমরা কিন্তু 6টা একটা বেড কেবিনটাকে আমরা কোভিডের জন্য সংরক্ষিত রেখেছি। 9 সদস্য বিশিষ্ট সিনিয়র কনসালটেন্ট একটা টিম করা হয়েছে, যারা মানে কোনো কোভিড মানে কোনো জটিলতা যদি নিয়ে আসে, হ্যাঁ, সেই চিকিৎসার জন্য আমাদের ওই কমিটি করা হয়েছে। তারপরে স্যাম্পল কালেকশনের জন্য আমাদের একটা এই কী বলে এই আউটডোরে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ফ্লু কর্নারে আমরা একটা টিম করেছি। করোনার সংক্রমণ দেখা দেওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে গঠন করা হয়েছে 9 সদস্যের র্যাড টিম। স্বাস্থ্য বিভাগের দাবি, মশা নিয়ন্ত্রণে মশারি বিতরণ, সচেতনতামূলক প্রচার ও ম্যালেরিয়া আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করা হচ্ছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনসচেতনতা সৃষ্টি। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। এদিকে কুমিল্লায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত কুমিল্লায় মোট আক্রান্তের সংখ্যা 3000-এরও বেশি। বিস্তারিত জানাতে কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন ডেঙ্গুর প্রকোপ কমাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে আর চিকিৎসকরা কি বলছেন? ডেঙ্গু যে পরিমাণে আতঙ্ক ছড়াচ্ছে কুমিল্লাতে, সেই পরিমাণে কিন্তু এই মশক নিধনে কিংবা এর প্রতিকারে কোনো রকম ব্যবস্থা দৃশ্যমান হচ্ছে না। বিশেষ করে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতেও কিন্তু সেরকম কোনো উদ্যোগ এবং তৎপরতা আমরা লক্ষ্য করিনি। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা শহরে বিবেক এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু মশক নিধনের জন্য স্প্রে করা হয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনকে আমরা এই বন জঙ্গল যেখানে ঝোপঝাড় আছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান করতে আমরা দেখিনি। কিন্তু গত কয়েকদিন যাবতীয় কুমিল্লায় কিন্তু ডেঙ্গু মারাত্মক আকারে বাড়ছে। বিশেষ করে দাউদকান্দিতে একটি উপজেলাতে 2000-এরও বেশি কিন্তু আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে 6 জন সেখানে কিন্তু ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে। সরকারি হিসেবের চাইতে কিন্তু বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ আক্রান্তের সংখ্যা বেশি। তো এখানে ডাক্তারের সাথে আমরা কথা বলছি, সেখানকার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে অনেক রোগী আছেন যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এবং সরকারি হাসপাতাল তাদের রিপোর্টও আসছে না। তারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং পরীক্ষা নিরীক্ষা করছেন। তো সব মিলিয়ে জেলা সিভিল সার্জন অফিসের সাথে কিন্তু উপজেলাগুলোর সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করছি। কারণ উপজেলাগুলোতে যে তথ্য দেওয়া হচ্ছে তার সাথে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে যে তথ্য দেওয়া হচ্ছে তার মধ্যে অনেক গরমিল রয়েছে। যেমন জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বলা হচ্ছে 6 জন। শুধু দাউদকান্দি উপজেলাতেই কিন্তু 6 জন মৃত্যুবরণ করেছে, কিন্তু জেলা সিভিল সার্জন বলছেন 4 জন। তো এইরকম অনেক রকম তথ্যের গরমিল রয়েছে। এবারে সাধারণ মানুষ মনে করেন যে এগুলো সমন্বয় করে যদি রোগীদের এই ডেঙ্গুর প্রতিকারের যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তো মানুষের উপকার হবে এবং মানুষজন দ্রুত এই ধরনের এই যে ব্যাপক আকারে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে তা থেকে হয়তো বা নিস্তার পাবেন। এছাড়া এই দাউদকান্দি উপজেলাকে ইতিমধ্যে হটস্পট ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে গতকালকেও সবশেষ রিপোর্টে সেখানে প্রায় 100 জন শনাক্ত হয়েছে ডেঙ্গুতে এবং চান্দিনাতে 14 জন। তো বিভিন্ন উপজেলাতেই কিন্তু সংক্রমণের সংখ্যা বাড়ছে। তো ডেঙ্গুতে এইভাবে সংক্রমিত হতে থাকলে মানুষজনের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন বলছেন যে তারা যেন উপজেলা এবং প্রশাসন সবাই মিলে যেন এটার প্রতিকারে যে ঝোপঝাড় পরিষ্কার করা, মশক নিধনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়, যেটা এখন পর্যন্ত দৃশ্যমান নয়, সে নিয়ে মানুষের মধ্যে হতাশা রয়েছে। তো এবং ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে নিজের বাড়ি এবং আবাসস্থল সেখানে যেন ডেঙ্গুর যেন বেড়ে না ওঠে, ডেঙ্গু যেন প্রকোপ থেকে নিরাময়ের জন্য মানুষকে নিজেদেরকে সচেতন হবে। তো সেজন্য সবাইকে সচেতন হতে হবে এবং নিজের আবাসস্থল পরিষ্কার রাখার জন্য তারাও আহ্বান জানিয়েছেন। সবাই মিলেই যেন আসলে ডেঙ্গুর প্রতিকারে সচেষ্ট হয়। এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। উজ্জ্বল। কুমিল্লা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ওরুয়াইল সড়কের অন্তত 4 কিলোমিটার অংশ দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল। অভিযোগ উঠেছে প্রতিবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার করার ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটির জন্য বারবার সংস্কার প্রকল্প নিতে হয় এলজিইডি কর্তৃপক্ষের। সড়কে খানাখন্দ হওয়ায় দুর্ভোগ বাড়ছে জনসাধারণের। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
প্রায় 14 কিলোমিটার সরাইল ওরুয়াইল সড়ক, যার কয়েক কিলোমিটার অংশ জুড়ে এমন পরিস্থিতি। দীর্ঘদিন সংস্কারের অভাবে পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সরাইলের 2টি ইউনিয়ন ও নাসিমনগরের চাতলপাড় ইউনিয়নের এক অংশের বাসিন্দাদের যাতায়াতের এটি একমাত্র সড়ক। মূলত সরাইল ওরুয়াইল সড়কের ভুইশ্বর বাজার থেকে কালিশিমুল পর্যন্ত দীর্ঘদিন বেহাল। বৃষ্টির সময় সড়কটিতে দুর্ভোগ আরও বাড়ে। যন্ত্রপাতি নষ্টের অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেন যানবাহন চালকরা। এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কার করে দুর্ভোগ নিরসনের দাবি স্থানীয়দের। অতিমাত্রায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করে, যে কারণে রাস্তার টেকসই হয় না। আমাদের মূল যে জেলা ব্রাহ্মণবাড়িয়া, তাদের সাথে এই রাস্তার জন্য আমরা ঠিকমতো যোগাযোগ করতে পারি না। ভাঙ্গা একবারে ওরাইল বাজার থেকে একবারে বিশ্বরোডপন্থী কথার কথা বলা যায়, যে সরাইল বন্ধু বলা যায় যে রাস্তা পুরোটাই ভাঙ্গা। আমাকে অনেক সমস্যা ডেলিভারি দিতে। যাদেরকে টেন্ডার দেওয়া হয় তারা কিন্তু ভালো করে কাজ করে না, তারা পালায় যায়। যার পরে আমাদের যে দুর্ভোগ, দিনের পর যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু আমরা বুক করতেছি। এলসিইডি কর্তৃপক্ষের দাবি, সড়কের একপাশে হাওর থাকায় বর্ষার পানি স্রোতে ক্ষতিগ্রস্ত হয়। তবে চলমান বৃষ্টির মৌসুম শেষ হলেই সংস্কার কাজ শেষ করা হবে। ধারাবাহিক বৃষ্টির কারণে কাজটা আমরাই শুরু করতে দেই নাই, অথবা কন্ট্রাক্টরেরও একটু অমনোযোগ ছিল। তাই ইনশাল্লাহ বৃষ্টি শুরু হওয়ার 1 মাসের ভিতর কাজটা সম্পন্ন করতে পারবো। এদিকে সরাইল ওরুয়াইল সড়কের ভাঙা অংশ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সড়কটি সংস্কারে গেল বছরের জুনে 3.5 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় এলজিইডি কর্তৃপক্ষ। ইতোমধ্যে মেয়াদ শেষ হলেও বন্ধ রয়েছে সংস্কারের কাজ। এখন ব্রাহ্মণবাড়িয়া। বিশ্বে বায়ু দূষণের ঝুঁকিতে থাকা শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান শীর্ষ 15-র মধ্যে প্রায়ই দেখা যায়। দিনের মতো রাতের ঢাকায়ও বাতাসে দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে থাকছে না। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, বিকেল 5টা থেকে অফিস ছুটি হলে রাস্তায় যানবাহন চলাচল বেড়ে যায়, সঙ্গে বাড়তে থাকে বায়ু দূষণ। এছাড়া সন্ধ্যা 6টার পর দূষণ বাড়তে থাকে আবহাওয়াগত কারণে। অস্বাস্থ্যকর এই বায়ুতে নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন শ্রমজীবী সহ নগরবাসী। বিস্তারিত জাভেদ আবদুল্লাহর প্রতিবেদনে। রাস্তা এই রাস্তা তো যাওয়াই যায় না, মুখ টুক বালু টালু দিয়ে পোশাক কিন্তু কালো হয়ে যায়। রাত্রে বেলায় বেশি, দিনে একটু কম। দিনের বেলায় যে মাঝে মাঝে একটু পানি টানি দেয় তখন একটু ভালো হয়, রাত্রে বেলায় অন্ধকার হয়ে যায়। ওই রাস্তায় দেওয়া যায় না, এমন একটা অবস্থা। ভাই এটা তো ঢেকে নেওয়ার কথা ছিল। জি ভাইয়া, ঢেকে নেওয়ার কথা ছিল। ও আমরা এখানে দাঁড়ামো, এর জন্য ডাকবো না। আপনি তো আর কই ঢাকবেন, তো মেইন রোডে চলে আসলেন। ওই আমরা এখানে দাঁড়ামো, জামুরা। এই সংক্রান্তে আমার কোনো কিছু নেই, এই সংক্রান্তে আমাদের অথরিটি জানে। এই রোদ তো একদিন পরেই বৃষ্টি আর বাতাস। এই বর্ষায় মাঝে মধ্যে উত্তপ্ত আবহাওয়ায় রাতের নগরীতে ধুলোবালিও উঠছে বেশ। জলবায়ু পরিবর্তনের মূলে উন্নত দেশগুলো দায়ী হলেও এর প্রভাব পড়ছে ঢাকার মতন ঘনবসতিপূর্ণ শহরের উপর। এখানে বাড়ছে মানুষ, চাকা ঘুরছে কলকারখানার। সব মিলিয়ে বাড়তি চাপে রাতেও জেগে থাকছে ঢাকা, যে কারণে আর সহনীয় মাত্রায় নেই দূষণ। গবেষণায় দেখা গেছে, সূর্যাস্তের পর বায়ু প্রবাহ কমে, আর্দ্রতা বাড়ে। এ কারণে ভাসমান ধুলোবালি বাতাসে জমে থাকে, ফলে বায়ু দূষণ পরিমাপক যন্ত্রে দূষণ ধরা পড়ে বেশি। ধুলো নাক দিয়ে মুখ দিয়ে যায়, খারাপ লাগে। রাত্র বাজে কয়টা? 1টা বাজে। এখন মনে করেন যে পুলিশ নাই, এই বিধে আর কি মনে করেন যে যাইতে আছে। 10টা 11টা পরে কোনো পুলিশ থাকে না, এছাড়া আমরা ডাকিয়া নেই না, ডাকিয়া ছাড়িয়ে নেই। পরিসংখ্যান বলছে, চলতি বছরের 3 জুন আইকিউ এয়ারের মানদণ্ডে এ নগরীর বায়ুর স্কোর ছিল 104, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। 1 সপ্তাহ পরে 11 জুন তা বেড়ে দাঁড়ায় 114-তে। নগরবাসীরা বলছেন, রাতে বাহিরে বুক ভরে শ্বাস নেওয়া যায় না, নাকে চোখে সমানতালে ধুলো জমতে থাকে। ধুলাবালি আপনার মনে করেন যে লেবার কাজ করে তো ওরা অনেক অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে। ধুলোটা ভিতরে যায়, বুকের ভিতর সমস্যা হয়, গামে অনেক সময় অনেক ক্ষতি করে, অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। তারপরেও আমরা কষ্ট করে করি। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের গবেষণা ফল বলছে, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বিষাক্ত কণার উপস্থিতি রয়েছে, আর এটি বায়ু দূষণের অন্যতম উৎস, যে কারণে শ্বাসতন্ত্রের জটিলতা, হৃদরোগ, ক্যান্সারের মতো রোগের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে রোজ। সংস্থাটি বলছে, এই মাঝরাতেও যদি দূষণ
বেড়ে যায় তাহলে অবশ্যই নগরবাসীকে মাস্ক পরিধান করতে হবে, বন্ধ রাখতে হবে বাসা বাড়ির দরজা জানালাও। এ বিষয়ে পরিবেশবিদরা জানান, গেল 9 বছরে ঢাকায় হু হু করে বেড়েছে রাতের দূষণ। এ থেকে রেহাই পেতে ইটভাটা, শিল্প কারখানার কঠিন বর্জ্য পোড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি সড়কে ধোঁয়া তৈরি করা যানবাহন বন্ধ রাখতে হবে। গত 9 বছরের বায়ুর মান বিশ্লেষণ করে দেখা যায় যে রাত 12টা থেকে 1টার সময় বায়ুমান সূচক থাকে গড়ে 106 এর কাছাকাছি, যা 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি। এদিকে বিগত মাসগুলোতে ঘুরে ফিরে বিশ্বে শীর্ষ বায়ু দূষণের শহরের তালিকায় উঠে এসেছে ঢাকার নাম। রাজধানীর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত সেগুলোর মধ্যে আছে কল্যাণপুর, মিরপুরের ইস্টার্ন হাউজিং। বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যা, জীবাশ্ম জ্বালানির পারিপার্শ্বিক প্রভাবে প্রতি বছর বিশ্বব্যাপী 65 লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রাজশাহীতে অতিবৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে পানের আবাদ, কমেছে উৎপাদন। বিস্তারিত জানাতে রাজশাহীর মোহনপুরে আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন বৃষ্টিতে পানের চাষে কি ক্ষতির মুখে পড়তে হচ্ছে আর কি ধরনের কারণে পানের দরপতন? উজ্জ্বল, আসলে রাজশাহীর 3 থেকে 4টি উপজেলাতেই পানের আবাদ হয়ে থাকে এবং তার মধ্যে সাধারণত ভূমি বৈশিষ্ট্য যেই সমস্ত জায়গাগুলো একটু নিচু শ্রেণীর হচ্ছে জমি, সেইগুলো নিয়ে আসলে চাষ হয়ে থাকে এবং এই মোহনপুরে সবচেয়ে বেশি পানের চাষ হয়। সব মিলিয়ে রাজশাহী জেলাতে আমরা যেটি আসলে দেখেছি প্রায় 40,000 চাষি কিন্তু এটার সাথে যুক্ত থাকে এবং 3,500 হেক্টর জমিতে কিন্তু আসলে এই পানের আবাদটি হয়ে থাকে। এবারে যেটি হয়েছে আসলে মে মাস থেকে শুরু করে এখন পর্যন্ত থেমে থেমে আসলে বৃষ্টি হয়েছে রাজশাহীতে প্রত্যেক দিনই এবং যদি আপনাকে গেল 1 সপ্তাহের বৃষ্টির খবর বলি তাহলে সেটি প্রায় 82.2 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই সমস্ত নিচু জমিগুলোতে তখন যেটি হয় যে আসলে পানি জমে যায় এবং পানির নিষ্কাশন ব্যবস্থা খুব একটা বেশি ভালো না থাকার কারণে কিন্তু পান বরজগুলো নিয়ে কখনো কখনো আসলে পানি জমেছে এবং এর ফলে পানের গাছের যে তোড় সেইটি আসলে অনেক সময় পচে গেছে এবং যে সমস্যাগুলো হয়েছে আমি আপনাকে একটি পান পাতা দেখাই, যেটির আসলে চারপাশ আসলে ছত্রাকে আক্রান্ত হচ্ছে এবং এভাবে পুড়ে যাচ্ছে বা পচে যাচ্ছে। এইরকম অবস্থা কিন্তু প্রত্যেকটি পানের বরজে কোথাও না কোথাও আছে এবং এই অবস্থাতে এখন বর্ষার সময় আসলে হাট বাজারে পান সবচেয়ে বেশি ওঠে এবং পানের যে গাছের যে আকার প্রায় 5 ফিট থেকে এখন 5 ফিট হাইট, সেই 5 ফিট হাইটের প্রায় 3.5 ফিট মতো যেই সমস্ত জায়গাগুলো সেখানে কিন্তু পরিপক্ক এবং পরিপুষ্ট যে পান সেগুলো রয়েছে, সেগুলো আসলে ভেঙে এখন চাষিরা হাটে নিয়ে যান। তবে এই সময় আসলে পান যেমন আসলে ওঠার কথা সেই পানের এরকম ধরনের রোগের কারণে খুব একটা বেশি উঠছে না এবং একই সাথে প্রত্যেকে আসলে পানগুলো ভেঙে ফেলার কারণে হাটে যে পরিমাণ আসলে পানের যোগান হচ্ছে সেই ক্ষেত্রে পানের মান ভালো না হয় কিন্তু বাইরের যে ব্যাপারীরা তারা খুব একটা বেশি দাম দিচ্ছে না। যেখানে 120 টাকা থেকে 165 টাকা পর্যন্ত আসলে বিড়াপতি পাওয়া যেত অর্থাৎ 65টি পানে, সেখানে কিন্তু এখন তার থেকে একেবারেই দাম কমে এসেছে, প্রায় সেটি 50 থেকে 55 সর্বোচ্চ এবং তার নিচে 20 টাকা পর্যন্ত বিড়া বিক্রি হচ্ছে পানের। অর্থাৎ এই যে মানের পার্থক্য হয়েছে এই বৃষ্টির কারণে এবং সেটির প্রভাবটি পড়েছে আসলে হাট এবং যে সমস্ত দোকানগুলো পাইকার যেখানে বিক্রি হয় সেই জায়গায় এবং এর ফলে আসলে পানের এই যে পান থেকে যে অর্থ আসলে উপার্জনের কথা এই সময় কৃষক সেটি পাচ্ছেন না এবং একই সাথে এই অতিরিক্ত বৃষ্টির কারণে যে ছত্রাক এবং যে পানের পচন হচ্ছে সেখানে যে আসলে বিষ, কীটনাশক এবং বিভিন্ন ধরনের স্প্রে করতে হচ্ছে সেটির দাম আসলে উঠছে না, যার কারণে আসলে এই দরপতনে ক্ষতির মুখে পড়েছে কৃষক। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে পান চাষের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। ফলাফলের প্রতিযোগিতায় গত কয়েক বছরে এগিয়ে আছে বগুড়া শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এ সুযোগে শিক্ষা বাণিজ্য গড়ে তুলছেন এক শ্রেণীর শিক্ষক। কলেজের সাইনবোর্ড ব্যবহার করে লিফলেট, পোস্টার লাগিয়ে চেষ্টা চলছে শিক্ষার্থীদের কোচিং সেন্টারমুখী করার। বগুড়া শহরের শিক্ষা বাণিজ্য নিয়ে বিস্তারিত থাকছে রাজীব সেলিমের প্রতিবেদনে। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন আর পরীক্ষায় ভালো ফল করে বাবা মাকে খুশি করার তাগিদ, এই দুইয়ের চাপে সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ করছেন শিক্ষার্থীরা।
স্কুল কলেজ শেষে সময় নেই একটুখানি বিশ্রামেরও। ক্লাস শেষ হতেই ছুটতে হয় প্রাইভেট কিংবা কোচিং সেন্টারে। বিকেলের খেলাধুলার সময়টাও চলে যায় কোচিংয়ের বেঞ্চে বসে। অভিভাবকরাও বলছেন প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এই ভয়ে খেলার মাঠ ছেড়ে পড়ার টেবিলে বসানো হয় সন্তানকে। 4টা থেকে প্রাইভেট শুরু হয়, আমার 3টা প্রাইভেট থাকে সব মিলে, তো 4টা থেকে শুরু হলে আমার 8টা সাড়ে 8টা বাজে বাসায় যাইতে। কলেজে যদি ভালো করে পড়াশোনা হতো তাহলে হয়তো ওই প্রাইভেটের সমস্যাটা থাকতো না। যে প্রতিযোগিতার মধ্যে তো মানে সামনে যাওয়ার জন্য তো প্রস্তুতির প্রয়োজন, এই জন্য মানে এই বিশেষ করে আমরা যেখানে আসছি প্রতিষ্ঠানটাতে আসার উপর যে খেলার সময়টা আমার সাইডে রেখে আমার আসতে হচ্ছে যে বাচ্চাকে একটু প্রস্তুত করতে। অনেকের অভিযোগ আছে স্কুল কলেজের নিয়মিত পাঠদানে গুরুত্ব না দিয়ে শিক্ষকরাই খুলে বসেছেন টিউশন সেন্টার। নিজের নাম এমনকি সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেও চলছে এই বাণিজ্য। কোচিংয়ের শিক্ষকদের দাবি কলেজের ব্যবস্থাপনা ত্রুটিপূর্ণ হওয়ায় সেখানে শিক্ষার্থী উপস্থিতি কম। স্টুডেন্টরা কলেজ নির্ভর হচ্ছে না, কোচিং নির্ভর হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কলেজের সিস্টেমের প্রবলেম আমি বলবো। 2-1টা টিচারে হয়তো ক্লাস খারাপ হয়, এটা মনে করে ওরা ভাবে যে ক্লাসরুম ইজ নট দ্য অরিজিনাল প্লেস টু লার্ন, উই শুড গো আউটসাইড টিচার্স। এই ট্রেন্ডটা করে উঠছে। যে পরিমাণ সেশনে যতটুকু সময় থাকে সিলেবাসটা ক্লাসরুমে শেষ হয় না, আর সকল দিক মিলে মূলত অবকাঠামো, জনবল এবং সময় এর সাথে সমন্বয় করতে শিক্ষার্থীরা না পেরে তারা প্রাইভেট বা কোচিং নির্ভর এখন বেশি হচ্ছে। এই অতিরিক্ত পড়াশোনার চাপ আর বিশ্রামের ঘাটতিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। এমন প্রতিযোগিতা আর কড়া নিয়মের মধ্যে বেড়ে ওঠা শিক্ষার্থীরা সামাজিকতা ও নৈতিকতার শিক্ষা পাচ্ছে না বলে মনে করছেন শিক্ষাবিদরা। পড়াশোনার পাশাপাশি অবশ্যই তাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, বিনোদনমূলক কার্যক্রম অর্থাৎ খেলাধুলা ইত্যাদির সাথে জড়িত থাকতে হবে, না হলে তাদের মধ্যে একঘেয়েমি চলে আসবে। পারিপার্শ্বিক কোনো কারিকুলামে যেমন অভ্যস্ত হচ্ছে না, তারা আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক গড়ে উঠতে পারছে না, তারা নৈতিক শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। তারা শুধু প্রতিযোগিতা শিখছে, যে প্রতিযোগিতার মাধ্যমে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে বলে মনে করছেন। জেলা শিক্ষা অফিস বলছে স্কুল কলেজের শিক্ষকরা শ্রেণীকক্ষের চেয়ে প্রাইভেট বা কোচিং সেন্টারে বেশি মনোযোগী। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস শিক্ষা অফিসারের। শিক্ষকের দায়িত্ব, তিনি প্রস্তুতি সহকারে ক্লাসে পড়াবেন, সময় মতো ক্লাসে যাবেন, তারা সন্তানকে সুশিক্ষা দান করবে। আমার অনুরোধ থাকবে যে যারা এরকম আছেন সরকারি স্কুলের বা সরকারি কলেজের কোনো শিক্ষক কোনো কোচিং বাঞ্চের সাথে যুক্ত আছেন, তারা দ্রুত এটা থেকে সরে যেতে হবে, না হলে এদের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে আমরা জানাবো। বগুড়া শহরের জলেশ্বরীতলা, কালীতলা, জহুরুলনগর সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টার। শুধুমাত্র জলেশ্বরীতলাতেই প্রাইভেট প্রোগ্রাম ও কোচিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন শতাধিক শিক্ষক। রাজীব সেলিম, এখন, বগুড়া। আন্দোলন প্রত্যাহারের নির্দেশনা দিয়ে অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিলেও আন্দোলন থেকে সরে আসেনি ঐক্য পরিষদ। আজ থেকে শাটডাউন কর্মসূচি সহ মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের ঘোষণা তাদের। বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন মার্চ টু এনবিআর কর্মসূচি নিয়ে কি বলছেন সংস্কার ঐক্য পরিষদ? উজ্জ্বল, এনবিআর এর যে এনবিআর যে কর্মসূচি পূর্ব নির্ধারিত সেটি আজকে পালন করছেন। সকাল 9টার পরপর সময়ে এই আগারগাঁও এনবিআর এর যে ভবন রয়েছে সেখানে তারা আশেপাশের যেই জেলা শহরগুলো রয়েছে চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে অনেক তাদের যে মূলত দাবি এনবিআর যে কাঠামোগত সংস্কার এবং এনবিআর এর যে চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতেই মূলত আজকে এই মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন। এর আগে তারা মে মাস থেকে এই চলমান আন্দোলন তারা করে আসছিলেন। মাঝখানে বেশ কয়েকদিন কলম বিরতিতে ছিলেন এনবিআর এর এই কর্মকর্তারা। তারা মূলত আজকের এই মার্চ টু কর্মসূচিতে এসে একটা কথাই বলছেন যে তাদের যে আন্দোলন সেটি একেবারেই যৌক্তিক ছিল। যৌক্তিক থাকার পরও তাদেরকে
এই সভা ছিল অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে, সেই সভায় তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, এই কথাগুলো তারা বলছেন। পাশাপাশি তাদের যে চলমান আন্দোলন, তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি মেনে নেওয়া না পর্যন্ত তারা তাদের চলমান আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, রাজনৈতিক কোনো আন্দোলনের সঙ্গে তারা জড়িত নন, এই কথাগুলো মূলত তারা আজকে এখানে বলছেন। পাশাপাশি তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেটিও কিন্তু এখন চলমান রয়েছে। অল্প দু একটি বিভাগ ছাড়া সব জায়গায় আসলে এই কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি, সেটি পালন করছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজকে আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু রাজস্ব বোর্ড একটি গুরুত্বপূর্ণ সংস্থা, এই সংস্থার মাধ্যমেই দেশের যে 75 থেকে 85% রাজস্ব আদায় হয়, যার কারণে দীর্ঘদিন ধরে তাদের এই যে অচল অবস্থা হয়েছে, সেটি যাতে আর দীর্ঘ সময় না যায় সেই বিষয়ে ব্যবস্থা যে সভা রয়েছে বা তাদের সঙ্গে যে আলোচনা করার যে দ্বার, সেটি উন্মুক্ত রয়েছে, তারা এই কথাগুলো বলছেন। এবং আজকে এখানে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা শহরগুলো থেকে যারা এনবিআর এর কর্মকর্তা রয়েছেন, তারা মূলত এখানে মার্চ 2 এনবিআর কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। কানাডার আরোপ করা শুল্ককে প্রকাশ্য আক্রমণ আখ্যা দিয়ে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় কানাডার ব্যবসায়ীরা সরকারকে নমনীয় হতে অনুরোধ করলেও অবস্থানে অনড় মার্ক কার্নির প্রশাসন। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো কানাডায় একতরফা ব্যবসা করে আসছে বহু বছর ধরে। তাদের আয়ের ওপর 3% হারে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আরোপ করে অটোয়া, যা গুগল, অ্যামাজন, মেটা, এয়ারবিএনবি ও উবারের মতো বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর প্রযোজ্য হচ্ছে 30 জুন থেকে। এটি গত 3 বছর আগে থেকে পরিশোধ করতে হবে। প্রাথমিকভাবে কোম্পানিগুলোর ওপর করের পরিমাণ প্রায় 300 কোটি মার্কিন ডলার। মাথার ওপর থাকা বিশাল এই বকেয়া কমাতে এক হাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে আগে থেকেই দুই সরকার যখন দর কষাকষি করছিল, তখন তা পুরোপুরি ভেস্তেই দিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট। কানাডার আচরণকে আক্রমণাত্মক হিসাবে উল্লেখ করে ট্রাম্প বলেন, অটোয়া সমঝোতা করার মতো নয়, তাই তিনি কয়েকদিনের মধ্যে নতুন শুল্কের পরিমাণ ঘোষণা করবেন। Yeah, I guess they could remove it. They will, but I don't really, I mean, it doesn't matter to me. We have all the cards. We have all the cards. You know, we do a lot of business with Canada, but relatively little. They do most of their businesses with us. কয়েকদিন আগে G7 বৈঠকেও দুই দেশের মধ্যে বাণিজ্য ইস্যুতে একটা সুরাহা হওয়ার বিষয়ে কথা হয়। আসার কথা ছিল নতুন পথ, কিন্তু 2 সপ্তাহের ব্যবধানে এখন সেখানে বিচ্ছেদের সুর, কেননা নিজেদের অবস্থানে কানাডাও অনড়। In different parts of the world. That's not unique to Canada, by the way. Just let's put that in context. This is not the big thing. The big thing is all the VAT and other type of taxes you have around the world. And we had a discussion at the G7 about a few weeks ago, and even in Washington last time, to explain to our American colleagues that a lot like the VAT they have in Europe and the GST we have in Canada is neutral. তবে ব্যবসায়িক সংগঠন এবং প্রাদেশিক নেতারা বলছেন, ট্যাক্সটি আপাতত স্থগিত করা উচিত, যাতে মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও খারাপ না হয়। ইতোমধ্যে ট্রাম্পের ঘোষণার পর মুদ্রা বাজারে সরাসরি নেতিবাচক প্রভাব দেখা গেছে। গেল ফেব্রুয়ারি থেকে মার্কিন শুল্ক ইস্যুকে কেন্দ্র করে কানাডার অর্থনীতি বেশ নাজুক অবস্থানে গিয়ে ঠেকেছে। বেকারত্ব, অর্থনৈতিক সংকট ভোগাচ্ছে বাসিন্দাদের। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিষয়গুলো সহজ করে আনার চেষ্টা করছিলেন। এর মধ্যে নতুন শুল্কের চাপ সামলে ওঠা রীতিমতো দুষ্কর হবে বলছেন বিশ্লেষকরা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নে ফেডারেল আদালতের বাধা দেওয়ার ক্ষমতা খর্ব করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। রায়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিপত্রবিহীন অভিবাসী সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলে আর কোনো বাধা থাকল না ট্রাম্প প্রশাসনের। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে বেশ কয়েকটি আদেশ বাস্তবায়নে দেশটির অঙ্গরাজ্যগুলোর নিম্ন আদালতের বাধার মুখে পড়তে হয় ট্রাম্প প্রশাসনকে।
তবে শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট এ বিষয়ে নতুন রায় দিয়েছেন, যেখানে ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ বাস্তবায়নে ফেডারেল কোর্টের বাধা দেওয়ার ক্ষমতা বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের 6 বিচারকের মধ্যে 3 জনই এ রায়ে সম্মত হন। সুপ্রিম কোর্টের এই রায়কে ট্রাম্পের বড় জয় বলে উল্লেখ করেছেন রিপাবলিকানরা, কারণ এতে করে ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়নে তেমন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না। তাই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাধার মুখে পড়া নির্বাহী আদেশগুলো দ্রুত বাস্তবায়নের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। Amazing decision, one that we're very happy about. This morning the Supreme Court has delivered a monumental victory for the Constitution, the separation of powers, and the rule of law. In striking down the excessive use of nationwide injunctions to interfere with the normal functioning of the executive branch, the Supreme Court has stopped the presidency itself. That's what they've done. সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে দেশটিতে বসবাসরত নথিপত্রবিহীন অভিবাসী সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার বাতিলে আর কোনো বাধা থাকল না ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধন অনুযায়ী দেশটিতে জন্ম নেওয়া সব শিশুরাই মার্কিন নাগরিকত্ব পাবে। পিউ রিসার্চের তথ্য মতে 2022 সাল নাগাদ যুক্তরাষ্ট্রে 12 লাখ শিশু রয়েছে যাদের বাবা মায়ের নথিপত্রে ঝামেলা রয়েছে, এবং 2050 সালে যার সংখ্যা দাঁড়াতে পারে প্রায় 50 লাখ। জন্মসূত্রে নাগরিকত্ব থাকা সত্ত্বেও অভিবাসী বাবা মায়ের কাগজপত্র ঠিক না থাকায় এসব শিশুদের যুক্তরাষ্ট্রের মাটি থেকে বিতাড়িত করতে চান ট্রাম্প। তবে তার এই সিদ্ধান্ত বাতিলে আদেশ দেন ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস ও ওয়াশিংটনের ফেডারেল আদালত। মূলত এই আদেশের প্রেক্ষিতেই শুক্রবারের সুপ্রিম কোর্টের এই রায়। যদিও ট্রাম্প প্রশাসন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে না বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। জোহানারা ভুইয়া, এখন বিশ্ব। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের মিথ্যা দাবি তোলার মাধ্যমে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তাই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, উদ্বেগজনক হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হলে আবারও ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের পরমাণু স্থাপনা থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলার দাবিকেও মিথ্যা বলে আখ্যা দেন তিনি। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি চাইলে আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক সুর বন্ধ করতে হবে বলে জানিয়েছেন আব্বাস আরাকচি। এক্স বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এমন আচরণের মাধ্যমে সর্বোচ্চ ধর্মীয় নেতার লাখো সমর্থকের মনে কষ্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। دو طرف با هم مذاکره میکنن، صحبتی میکنن تا مثلا توافق میکنن که متوقف بشه. সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আন্দোলন প্রত্যাহারের অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পরেও অনড় ঐক্য পরিষদ, মার্চ টু এনবিআর কর্মসূচি। বাংলাদেশের স্থলবন্দর দিয়ে তৃতীয় দফায় আমদানি নিষেধাজ্ঞা ভারতের, তালিকায় কাঁচা পাট সহ 9 পণ্য। এলসি জটিলতা সহ নানা কারণে নোয়াপাড়া নৌবন্দর থেকে মুখ ফেরাচ্ছেন ব্যবসায়ীরা, বেকার বহু শ্রমিক। শুল্ক নিয়ে ফের মুখোমুখি কানাডা যুক্তরাষ্ট্র, বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের, অবস্থানে অনড় কার্নি প্রশাসন। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।